আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নিতু রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা, নারায়ণগঞ্জে বোমা হামলায় আহত পুলিশের এসআইয়ের মৃত্যু। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর দুদিন, শীত আর কুয়াশা উপেক্ষা করে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। পেশা পরিবর্তন করছেন সুবিধাবঞ্চিত চা শ্রমিকরা, কমছে উৎপাদন, সরকারের উদ্যোগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। এবং সুতার দাম বৃদ্ধি ও বাজারজাত সমস্যার দুর্দিনে মণিপুরী তাঁত শিল্প বিপাকে তাঁতিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক খায়রুল আমান রেক্কাতকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রহমাননগর এলাকায় নিজের দোকানে বসে থাকার সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় রেক্কাতকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মারা যান তিনি। সদর থানার ওসি শকির উদ্দিন জানান, সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। রেক্কাত খুনের পেছনে দলীয় কোন্দল আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনো মামলা হয়নি। এদিকে রেক্কাত খুনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে স্বেচ্ছাসেবক লীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে নারায়ণগঞ্জ বন্দর থানা কোয়ার্টারে ককটেল হামলায় আহত এসআই শাহজাহান মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সে। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানা কোয়ার্টারে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হয় পুলিশের এসআই শাহজাহান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ভোরে মারা যান তিনি। রামুর বৌদ্ধপল্লী ও উপাসনালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত জামাত নেতা নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে পুলিশ পলাতক দেখালেও তাকে দেখা গেল বিজয় দিবসের অনুষ্ঠানে। গতকাল বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে হঠাৎ করে উপস্থিত হয়ে পতাকা উত্তোলন ও বক্তব্য দেন তোফায়েল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি উপস্থিত ছিলেন। রামুর সহিংসতার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্টে অভিযুক্তের তালিকায় তার নাম আসার পর থেকেই পলাতক ছিলেন তোফায়েল আহমেদ। সরকারি অনুষ্ঠানে তাকে পেয়েও কেন গ্রেফতার করা হলো না, এই প্রশ্নে মোবাইল ফোনে বৈশাখী টেলিভিশনকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল জানান, এখনো পর্যন্ত তোফায়েল আহমেদের বিষয়ে সরকারি কোনো দিক নির্দেশনা না থাকায় তাকে সরকারি নিয়ম অনুযায়ী প্রটোকল দেওয়া হচ্ছে। 14 তারিখে আমার সাথে কথা হয়েছে, উনি বলছেন আসবেন, তারপরে উনি আসছেন ইয়ে করছেন আর কি। এখন আমাদের কাছে তো সরকারের কাছ থেকে আসলে সত্যিকার অর্থে কোন রকমের নির্দেশনা এখন পর্যন্ত নাই যে ওনাকে দিয়ে কাজ করানো যাবে না বা ওনাকে কাজ থেকে বিরত রাখতে হবে, এরকম কোন নির্দেশনা কিন্তু আমার কাছে এখন পর্যন্ত নাই। তো সেই কারণে উনি আসছেন এবং ওনাকে সুযোগও দেওয়া হয়েছে। সিলেটে জামায়াত শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে 20 জন আহত হয়েছে। প্রতিবাদে 19 ডিসেম্বর সিলেট বিভাগে অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াত। পুলিশ জানায়, দুপুরে জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত শিবির। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ হয়। শিবগঞ্জ এলাকায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর মাত্র দুদিন। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কনকনে শীত আর কুয়াশা উপেক্ষা করে তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন। নির্বাচনে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় 2500 সদস্য। রংপুর প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুদ আজমি। রংপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা 3,57,742 জন। 20 ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে ভোট থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। স্বপ্ন দেখাচ্ছেন নবগঠিত সিটি কর্পোরেশনের উন্নয়নের, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে একটা সুন্দর রংপুর সিটি কর্পোরেশন গড়ে তুলব। কোনো প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন। ক্ষমতাসীনরা নির্বাচনের প্রভাব খাটাতে পারে বলে আশঙ্কা তাদের। কাউন্সিলরদের এক এলাকায় অনেক ক্যান্ডিডেট, সেখানে কি হবে আমি এটা ব্যাপারে সন্দিহান। একই প্রার্থীর একটি ওয়ার্ডে একাধিক ক্যাম্প আমি লক্ষ্য করছি, পাড়ায় মহল্লায় ক্যাম্প।
এবং দেখতেছি আজকে কালো টাকার ব্যাপকভাবে কালো টাকার ব্যবহার করা হচ্ছে। আজকের অনেক সন্ত্রাসী ছেলেদেরকে ব্যবহার করে নির্বাচনী একটা বিঘ্ন করার চেষ্টা করতেছে। তবে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। নির্বাচনী পরিবেশ এখনো শান্ত, যা ভোট গ্রহণের জন্য সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ বিদ্যমান বিরাজমান রয়েছে। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র কে হবেন তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। তবে যোগ্য নগরপিতা বেছে নিতে চান ভোটাররা, যার মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকবে এবং যোগ্যতা থাকবে। সেই ক্ষেত্রে পরিকল্পনা এবং উন্নয়নের যোগ্যতা থাকবে। নির্বাচনে হিসাব নিকাশ যাই হোক, অতীতের পরীক্ষিত আর উন্নয়নের নিবেদিত প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। চা শিল্পের শ্রমিকদের মধ্যে বিবাদমান দু গ্রুপের ক্ষমতার দ্বন্দ্ব আর হামলা মামলার ভয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ চা শ্রমিকরা। সে সঙ্গে ন্যায্য মজুরি ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় অনেক শ্রমিক পেশা পরিবর্তন করছেন। এসব কারণেও কমছে চায়ের উৎপাদন। শ্রমিকদের সমস্যার সমাধান, বাগানের জন্য বরাদ্দ অর্থ ও জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় উৎপাদন বাড়াতে সরকারের উদ্যোগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেন শিল্প সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবির ভিত্তিতে চা শিল্পের সংকট ও উত্তরণের উপায় নিয়ে 3 পর্বের রিপোর্টের তৃতীয় ও শেষ পর্ব আজ জানাচ্ছেন শাখাত হোসেন। দেশের অধিকাংশ চা বাগানেই শ্রমিকদের ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এর বিরূপ প্রভাব পড়েছে চা উৎপাদনে। তবে সাধারণ শ্রমিকরা মনে করেন, দীর্ঘদিনের এই দ্বন্দ্ব নিরসন করা না গেলে অচিরেই চা শিল্প ধ্বংস হয়ে যেতে পারে। যদি একটা সুরাহা বা একটা সমাধান না হয়, তাহলে চা শ্রমিকরা, যে নির্যাতিত চা শ্রমিকরা, তাদের যে অধিকার থেকে বঞ্চিত, তারা আরও নির্যাতনের শিকার হয়ে আছে। এদিকে বিবদমান বর্ণাঢ্য ও কৈরু গ্রুপের নেতারা এজন্য একে অপরকে দায়ী করলেও দীর্ঘদিনের এই দ্বন্দ্ব নিরসন জরুরি বলে মনে করেন তারা। যে সকল জমি রয়েছে সেই জমির সর্বোত্তম সঠিক ব্যবহার চা শিল্পের জন্য, চা শিল্পের স্বার্থে করা হচ্ছে না, তো সেখান থেকে প্রোডাকশন আসবে কি করে। পাশাপাশি শ্রমিকদের মজুরি কাঠামো চা উৎপাদনে বিরূপ প্রভাব ফেলেছে এমন দাবি করে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে নতুন নতুন বাগান তৈরির কথাও বলেছেন শ্রমিক নেতারা। এই অবস্থায় চা চাষের জন্য দেয়া অর্থ, সরকারের মনিটরিং জোরদারের উপর গুরুত্ব দেন ব্যবসায়ী, বাগান মালিক ও শ্রমিকেরা। পরিবর্তিত আবহাওয়ায় লাকসই পদ্ধতি ব্যবহার এবং উচ্চ ফলনশীল চারা রোপণ করে উৎপাদন বাড়ানোরও পরামর্শ দেন তারা। কারণ তার এখানে যে মজুরি, তার যে খাদ্য, এটা অত্যন্ত অভাব, যার জন্য এখানে এই অভাবের কারণে যে উৎপাদনটা ব্যাহত হচ্ছে। কর্মচারীদের এইভাবে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে, তা আমি আশাবাদী অদূর ভবিষ্যতে চায়ের উজ্জ্বল সম্ভাবনা আছে। চা শিল্পে বিরাজমান সংকটের কথা বিবেচনায় রেখে সম্প্রতি 10 বছর মেয়াদী কৌশলগত উন্নয়ন পরিকল্পনাও প্রণয়ন করেছে চা বোর্ড। এর মধ্যে 106টি বাগানের 6,440 হেক্টর খালি জমিতে চা চাষ সম্প্রসারণের কথা রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে 2023 সাল নাগাদ 1 লাখ টন চা উৎপাদন সম্ভব হলে বলে জানিয়েছেন চা বোর্ড। শাখাওয়াত হোসেন, বৈশাখী নিউজ। মৌলভীবাজারের ঐতিহ্যবাহী মণিপুরী তাঁত শিল্পে এখন দুর্দিন। সুতা ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি আর বিপণন সমস্যার কারণে প্রতিযোগিতায় টিকতে পারছে না তাঁতিরা। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের রিপোর্ট, জানাচ্ছেন সাবরিনা মমতাজ। একসময় মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মণিপুরী সম্প্রদায়ের অর্ধ লক্ষাধিক সদস্য সরাসরি নির্ভর করত তাঁত শিল্পের ওপর। তাদের তৈরি বিভিন্ন পণ্যের খ্যাতি ছিল দেশ জুড়ে। এসব পণ্যের চাহিদা আজও কমেনি, কিন্তু প্রয়োজনীয় কাঁচামাল, বিপণন সমস্যা আর পুঁজির অভাবে ভুগছেন সৃজনশীল তাঁতিরা। ঘরে ঘরে তাঁত শিল্প আছে, এদিকে কোনো নজর নাই। অল্প করে সহায়তা করে এই পেশাকে ত্বরান্বিত করা উচিত। সুতা এবং অন্যান্য সামগ্রীর যে দাম, আমাদের রুট লেভেলে সবাই পেরে উঠতে পারতেছে না সরকারি সাহায্য সহযোগিতার অভাবের কারণে। মণিপুরী নারী উদ্যোক্তাদের সরকার সহজ শর্তে ঋণ দিলেও বঞ্চিত হচ্ছে সাধারণ তাঁতিরা। প্রত্যেকটি করে কিন্তু তাঁত শিল্প আছে এবং এই তাঁত শিল্পটারে যদি একত্রিত করে আজকে আমরা যেখানে উদ্বোধন মাননীয় গভর্নর মহোদয় যে তাঁত বাজার উদ্বোধন করলেন, আমি মনে করি এই শিল্পের এখানে উন্নতি লাভ করবে। মণিপুরী তাঁত শিল্পের প্রসারে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তাদের যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থটা পাওয়া যাচ্ছিল না এবং আমরা তখন কৃষি ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলোকে অনুরোধ করেছি যে তাদের যে প্রয়োজনীয় অর্থটা যদি তারা এসএমই লোনের অধীনে যদি দিতে পারেন, তাহলে তারা এটাকে একটা সুন্দরভাবে ব্যবহার করবে। প্রয়োজনীয় পুঁজি ও প্রশিক্ষণ পেলে ঐতিহ্যবাহী মণিপুরী তাঁত শিল্পের আরও বিকাশ হবে বলে আশা করছেন এই শিল্পের সাথে জড়িতরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। আজ খুলনা মুক্ত দিবস।
এই দিনে পরাজিত পাক বাহিনীর সদস্যরা নগরীর সার্কিট হাউস ময়দানে মিত্র বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। মহান মুক্তিযুদ্ধের এই গৌরব উজ্জ্বল দিনটিকে স্মরণীয় করে রাখতে এই প্রথমবারের মতো খুলনা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খুলনা সিটি কর্পোরেশন